কেন? মানে হাউ ইজ ইট পসিবল? একটা উৎসবের মরশুম, তার মধ্যে মানুষের আনন্দ করার কথা, ঘুরতে যাওয়ার কথা, খাওয়া দাওয়া করার কথা, প্রিয়জনদের সঙ্গে আড্ডা মারার কথা, সেই মুহূর্তে নির্ভীক উত্তর ফেসবুক লাইভ করছে কেন? নির্ভীক উত্তর ফেসবুক লাইভ করতে বাধ্য হচ্ছে, তার কারণ বদমাইশি, ষড়যন্ত্র, নোংরামি, অপদার্থতা, এই সমস্ত কিছুর একটা কদর্য সংমিশ্রণ এখনো পর্যন্ত লেপে চলেছে কিছু অপদার্থ আমাদের এই বাংলার মাটিটাকে কলুষিত করার লক্ষ্যে। আপনাদের মনে হতে পারে এ তো সেই একই চর্বিত চর্বণ, ডাক্তাররা অমুক করেছে, প্রশাসন তমুক করেনি। মনে হতে পারে যে নির্ভীক উত্তর তো সেই একই কথা বলছে। নির্ভীক উত্তর যতবার আপনাদের সামনে এসেছে নতুন নতুন তথ্য এবং তার থেকেও বড় কথা নতুন নতুন প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছে। গতকাল রাত্রিবেলাতেও একটি ডকুমেন্ট এক্সপোজ হয়, জানেন? আরজি করের ওই আউটপোস্ট, পুলিশ আউটপোস্টের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আরজি করের রেসিডেন্ট ডক্টর তিলোত্তমা অভয়া, তাকে যে নামেই ডাকুন, সেই নির্যাতিতা, সেই ধর্ষিতা, সেই খুন হওয়া ছোট মেয়েটি, তার ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরে আরজি করের আউটপোস্টের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যে জেনারেল ডায়েরি এন্ট্রিটা করে, জিডি এন্ট্রি, সেই জিডি এন্ট্রির কপি গতকাল রাত্রিবেলায় এক্সপোজ হয়েছে। আমি আমার ব্যক্তিগত ওয়াল থেকেও সেটা পোস্ট করেছি, আপনারা অনেকেই সেটা দেখেছেন ইতিমধ্যে। আমাদের বক্তব্যটা আজকে কোথায়? আজকে নির্ভীক উত্তর, এই যে দেখুন শিরোনামে লেখা রয়েছে আরজি কর কাণ্ডের বিস্ফোরক তথ্য, পুলিশের প্রথম ডায়েরি, কারা ছিল নির্যাতিতার দেহ ঘিরে, এগুলো তো থাকবেই। সঙ্গে থাকবে ফিরলো মাওবাদ, রুখতে তৎপর এনআইএ। সঙ্গে থাকবে একজন মহিলা ডাক্তার, তার ধর্ষণ হয়েছে, তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদ জাহির করতে গিয়ে কিছু রাজনৈতিক কীট আরেকজন মহিলা ডাক্তারের ওপর কেমন ভাবে ষড়যন্ত্র করে হামলা করছে তার একেবারে জ্বলন্ত প্রমাণ, এবং সেই মহিলা ডাক্তারের বয়ান নির্ভীক উত্তরের ফেসবুক লাইভে আজকে। নির্ভীক উত্তরের আজকের এই ফেসবুক লাইভটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম এর পতাকায় ওই কাস্তে আর হাতুড়ির সঙ্গে যে তারাটা থাকে, ওই তারাটা কি বলুন তো? আজকের এপিসোডটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন ওইটাই সমাজ সিপিএম কে 1 স্টার দিয়েছে। ওই দেখবেন অনেক রেস্তোরাঁকে আপনি 5-এর মধ্যে 4 স্টার দেন, ফ্লিপকার্টকে 5-এর মধ্যে 5 স্টার দেন, সেরকম সিপিএম এর কদর্যতার জন্য সিপিএম কে এই সমাজ 5-এর মধ্যে 1 স্টার দিয়েছে। ওই 1 স্টারটা ওদের পতাকার মধ্যে লাগানো থাকে, কাস্তে হাতুড়ির সঙ্গে 1 স্টার। চ্যালেঞ্জ করে বললাম, একদম সর্বপ্রথম আপনাদেরকে শোনাই 365 দিন নামক একটি পত্রিকা, খবর 365 দিন। খবর 365 দিন তাদের রিসেন্ট একটি সংস্করণে বলছে, জাস্টিসের নাম করে কলকাতার কিছু ভুইফোর সংগঠন কিউআর কোড তৈরি করে কাশ্মীরের পাক জঙ্গিদের সাহায্যের জন্য টাকা তুলছে। কাদের রিপোর্ট? নির্ভীক উত্তর না, খবর 365 দিন। তার সঙ্গে নির্ভীক উত্তরের কোনো সম্পর্ক নেই, কিন্তু এর সঙ্গে নির্ভীক উত্তরের একটা সম্পর্ক রয়ে যায়। খবর 365 দিন বলছে, এনআইএ রেডারে প্রথম পর্বে বাংলার 12। কারা? সুদীপ্তা পাল, আসানসোল কুলটি, শিপ্রা চক্রবর্তী, মানবেশ চক্রবর্তী, পানিহাটি পল্লীশ্রী, অভিজ্ঞান সরকার আসানসোল, বাসু নস্কর মহেশতলা, সিদ্ধেশ্বর বিশ্বাস মদনপুর কল্যাণী, শুদ্ধসত্য রায় ইছাপুর কেদার ভট্টাচার্য লেন, প্রসেনজিৎ চক্রবর্তী বেহালা, ইনিও আর
ফ্রিল্যান্স সাংবাদিক। এরা কেন নজরে জানেন? এনআইএ এর নজরে এরা কেন? এরা এনআইএ এর নজরে তার কারণ এরা হচ্ছে সেই সেতু, যেই সেতু ব্রিজ করছে এই যে কলকাতার এই বিরাট জ্বলন্ত আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে ভারত বিরোধী একাধিক জঙ্গি সংগঠন পাক ও চীন দ্বারা সমর্থিত। আপনি ভাবুন, আপনি রাস্তায় বেরোচ্ছেন, আপনি দেখছেন জাস্টিস, আপনি খবরের চ্যানেল চালাচ্ছেন, আপনি দেখছেন জাস্টিস, আপনি ফেসবুকে ঢুকছেন, আপনি দেখছেন জাস্টিস। সবাই জাস্টিস চাইছে। এই জাস্টিস চাওয়ার মোড়কে কখনো সুপ্রিম কোর্টকে, যেখানে সুপ্রিম কোর্টের কথা ভর্ৎসনা করার, সেখানে এই জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টকে ভর্ৎসনা করছে। দেখেছেন কি বলেছে জুনিয়র ডাক্তাররা? একদম জুনিয়র ডাক্তারদের প্রেস রিলিজটা আপনাদের পড়ে শোনাই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কবেকার প্রেস রিলিজ? 1 অক্টোবর 2024। কি বলছে? বলছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট মেনি কোয়েশ্চেন্স আর on everybody's mind today. We too had many questions as we looked toward the Supreme Court. We wanted to know what the CBI and the Supreme Court had to say regarding the murder and rape of Abhaya. However, we realized that how slow the CBI's investigation is. We have seen many times before that the CBI has been unable to reach any conclusions, allowing the real culprits of such incidents to go free due to delays in filing charges. The Supreme Court, which had taken the initiative to expedite the trial of this heinous incident, has instead only postponed hearings and reduced the actual length of proceedings. We are disappointed and angered by this protracted judicial process. জুনিয়র ডাক্তার ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায়, যেটা প্রাইভেট কোনো কলেজে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে পড়তে হবে, সেটা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে 50,000 60,000 70,000 টাকার মধ্যে টোটাল ডাক্তারিটা পড়া শেষ করে ফেলছে। ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের মানুষের করের টাকায়, ভারতবর্ষের নিয়মানুবর্তিতার মধ্যে থেকে এই জুনিয়র ডাক্তাররা বলছে সুপ্রিম কোর্ট অপদার্থতা করছে। আমি বলছি না, জুনিয়র ডাক্তাররা বলছে। এমনকি জুনিয়র ডাক্তাররা এও বলেছে যে সুপ্রিম কোর্ট নাকি তাদের কণ্ঠরোধ করতে চাইছে, কিন্তু সুপ্রিম কোর্টকে তারা হুঁশিয়ারি দিয়েছে যে তারা কিন্তু সুপ্রিম কোর্টকেও বুঝে নিতে পারে। কারা বলছে? এই ভারতবর্ষের কিছু জুনিয়র ডাক্তার। ভাবুন ভাবুন, জুনিয়র ডাক্তাররা বলছে সিবিআই তো এর আগেও অনেক ঘটনায় কোনো কনক্লুশনে পৌঁছতে পারেনি। এই অপদার্থ জুনিয়র ডাক্তারদেরকে আমরা বলতে চাই, অগাস্ট মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ যখন এই জুনিয়র ডাক্তাররা নাটক করছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে আমাকে আর এই রোববারটা অবধি সময় দিন তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়ার, একটা জায়গায় পৌঁছে দেওয়ার, এই জুনিয়র ডাক্তাররা তখন বলেছিল কলকাতা পুলিশ অপদার্থ, কলকাতার প্রশাসন অপদার্থ, কলকাতা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা নাকি বিশ্বাসযোগ্য নয় বলে তারা বলেছিল সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত ছাড়া কোনো ফলাফল তারা নাকি পাবে না। এটা কবেকার কথা? এটা অগাস্ট মাস 2024-এর এই 12-13 তারিখ পর্যন্ত কথা। 13 তারিখে কেস হ্যান্ডওভার নেয় সুপ্রিম কোর্ট, সরি সিবিআই। তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত সুমোটো মামলা করে। এই যে ডাক্তারদের কথায় হাইকোর্টের ইন্ধনে সিবিআই এর হাতে তদন্ত ভার চলে গেল, তারপরে 1.5 মাস বাদে হঠাৎ করে এই জুনিয়র ডাক্তারদের বোধোদয় হলো, তারা 1 অক্টোবর 2024 প্রেস রিলিজ দিয়ে বলছে যে সিবিআই তো কোনোদিন কোনো কেস সমাপ্তই করতে পারে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এরা প্রথমার্ধে বলল কলকাতা পুলিশ অপদার্থ, এরা দ্বিতীয়ার্ধে বলছে সিবিআই সুপ্রিম কোর্ট অপদার্থ। তাহলে এটা কি চাইছে? কারা?
কারা তদন্ত করবে? এই আরজিকর মামলার তদন্ত কারা করবে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা সিবিআই এর কাছে যা নথি আছে, কলকাতা পুলিশের কাছে যা নথি আছে, এগুলো গিয়ে মীনাক্ষী আর দীপশিতাকে দিয়ে দিই। আমার মনে হয় বাকি তদন্ত ভারটা মীনাক্ষী আর দীপশিতা নিয়ে নিক। আমার মনে হয় এই টোটাল তদন্তটা প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, এর শুনানি সুপ্রিম কোর্টে করে আর লাভ কি আছে? তার চেয়ে এগুলো আলিমুদ্দিন থেকে হোক এখন থেকে। সেখানে জজের ভূমিকায় যেমন জাস্টিস পারদিওয়ালা, জাস্টিস মিশ্রা এবং অ্যাবাভ অল ভারতবর্ষের চিফ জাস্টিস জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, এনারা তিনজন বেঞ্চ করছেন সুপ্রিম কোর্টের শুনানি। সেরকমই আমাদের বাংলায় আলিমুদ্দিনের শুনানি হোক। আলিমুদ্দিনের কারা তিনজন শুনানি করবেন? মোহাম্মদ সেলিম, স্বস্তিকা মুখার্জি আর সোহিনী সরকার হোক। আসলে মানুষ যতটা বোকা বলে এই অপদার্থ জুনিয়র ডাক্তার এবং তাদের পৃষ্ঠপোষকরা ভাবে, মানুষ কিন্তু ঠিক ততটা বোকা নন। আপনাদেরকে একটি মেয়ের অডিও রেকর্ডিং শোনাবো, কেমন ভাবে মাওবাদীরা, আমি একদম স্পেসিফিক বলছি, আমার বিরুদ্ধে কারোর যদি কোনো আইনি ব্যবস্থা, বেআইনি হুমকি কোনো কিছু করতে হয়, প্লিজ ডু ইট। একটি মেয়ে, তার নাম শ্রী মুখার্জি, ফোন নাম্বারটা আমি রিভিল করব না, আমার কাছে আছে। শ্রী মুখার্জি নামক এই মহিলা মাওয়িস্ট ইন্ধন কেমন ভাবে দিচ্ছে বিভিন্ন গ্রুপে, আইন উল্লঙ্ঘন করার, আইন অমান্য করার, তার একটা নিদারুণ প্রমাণ এই মুহূর্তে আগে আপনাদেরকে শোনাবো। শুনুন মন দিয়ে। কতটা ইনোসেন্ট গলায়, কতটা ইনোসেন্ট সেজে ইন্ধন দেওয়া যায়। আমি তো জানি না এটা কতদিন চলবে, বাট স্বাস্থ্য ভবন তো প্রচুর দিনই চললো। আমাদের যে স্বাস্থ্য ভবনে যেটা হলো আর কি, এটাও চলবে, ঠিক চলবে, 3-4 দিন তো চলবে, আই থিঙ্ক সো। বাকি দেখা যাবে। অ্যান্ড যদি আমাদেরকে আইন না মানে, তাহলে আমরা কেন আইনকে মানবো? আমরা কেন সিস্টেমকে মানবো? আমাদেরকে কি মানছে আইন? না, তাহলে আমরা কেন মানবো? শুনতে পেয়েছেন? যদি শুনতে পেয়ে থাকেন একটু কমেন্ট সেকশনে লিখবেন। যদি শুনতে অসুবিধা হয়ে থাকে তাহলেও কমেন্ট সেকশনে লিখবেন, কারণ অনেকগুলো আছে। এরপর একজন মহিলা ডাক্তারের বয়ান শোনাবো আপনাদেরকে। তাই এই শ্রী মুখার্জির কেলেঙ্কারিটা তাড়াতাড়ি একটু কমপ্লিট করে নেক্সট স্টেপে যাব। যদি অডিওটা শুনতে না পেয়ে থাকেন লিখুন, যদি শুনতে পেয়ে থাকেন তাহলে লিখুন। এই ইনোসেন্ট ভদ্রমহিলা শ্রী মুখার্জি, নাম বলে দিলাম, ইনি মাওয়িস্ট কার্যকলাপ কিরকম ভাবে এই গ্রুপগুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, ইনি আস্তে 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 মানুষকে খেপাচ্ছেন নিজের মতো করে। এবার আপনি বলবেন একটা মেয়ে একা খেপিয়ে দেবে? না, একা নয়। এই যে 10ই আগস্ট থেকে, 10ই আগস্ট 2024 থেকে আজকে আনুমানিক 58 দিন আমি এবং আমার মতো যারা এই বাংলার ভালো চায়, তারা রাত্রিবেলা এবং সারা দিনে 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাতে পারছি, কাজের এতটাই চাপ। তারা এরকম শ্রী মুখার্জি নামক এই মহিলার মতো অন্তত 1000 এরকম মানুষকে ট্র্যাক করেছে, যারা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন অ্যাসেম্বলিতে এইভাবে আস্তে আস্তে মানুষকে খেপাচ্ছে। এরা কি করছে? এরা হচ্ছে মাওয়িস্টদের একদম সেই পুরনো ভূমিকায় ফিরে গেছে। নাগরিকের মধ্যে মিশে নাগরিক খেপাও। কি বলছে? বলছে আইন যদি আমাদেরকে না মানে, আমরা আইনকে কেন মানব? মানে এই অপদার্থ মহিলার বক্তব্য অনুযায়ী বাবা যদি আমাকে একটা চড় মারে, আমি বাবাকে একটি চড় মারিব। ব্যাপারটা কি এরকম? সমাজটা কি এইভাবে চলে? আমার মা যদি আমাকে কান মুলে দেয়, আমিও মাকে কান মুলে দেব। আবার ঘুরে আসি এই মহিলার কথায়, প্রশাসন যদি আমাদেরকে না মানে, আমরা প্রশাসনকে কেন মানব? মুশকিল হচ্ছে এরা খেপাচ্ছে কাকে? এরা খেপাচ্ছে কাকে? আপনাদের। আমার বিশ্বাস নির্ভীক উত্তরটা যারা দেখেন, অন্তত নির্ভীক উত্তরটা যারা দেখেন, তারা ওরকম কান ভারী নন। যে কইল রাম তার সঙ্গেই জাম, এর একটা কথা আছে।
মানে যে যা বললো সেই তালে নাচতে আরম্ভ করলাম। নির্ভীক উত্তরের দর্শকরা এরকম নন, আমার বিশ্বাস এটা। কিন্তু এই সমাজটা তো সবটা নির্ভীক উত্তরের দর্শক দিয়ে তৈরি নয়। এই শ্রী মুখার্জির মতো অপদার্থ মহিলারা টার্গেট করছে কাদেরকে? টার্গেট করছেন মূলত 18 বছর থেকে শুরু করে 25 বছরের মধ্যে যে কমিউনিটি, সেই কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। এমনকি আমি বলছি 12-13 বছর অনওয়ার্ড যাদের বয়স, যারা সরাসরি না হলেও বাড়ির কারোর সোশ্যাল মিডিয়া থেকে অ্যাক্টিভ, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বা ইনস্টাগ্রামে অলরেডি নিজেদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ, সেই সমস্ত বাচ্চা মাইনর তাদেরকে টার্গেট করছে এই ধরনের অপদার্থ শ্রী মুখার্জিরা। কি হবে টার্গেট করে? আপনি মনে রাখবেন, মাওয়িস্ট আন্দোলন, আন্দোলন বলা উচিত এমন না, মাওয়িস্ট হুজ্জতি, মাওয়িস্ট হুজ্জতির প্রথম শর্ত হলো তুমি রক্ত বওয়াবে এখন, তুমি বীজ বপন করবে এখন, ফল এখন হবে না, ফল হবে একটু সময় লাগবে। আজকে কমিউনিটি, আজকে নাগরিক বুঝতে পারছে না যে এই মাওয়িস্টরা বর্তমানে জাস্টিস চাওয়ার নাম করে যে নোংরামির বীজ বপন করছে এই সমাজের বুকে, তার ফল 1 বছর 1.5 বছর পর থেকে কিন্তু ধরা শুরু করবে। মনে রাখবেন, 1.5 বছরের মাথায় বিধানসভা নির্বাচন এই বাংলায়। আজকে যার 12, 13, 14 বছর বয়স সে ভোট দেবে না, কিন্তু আজকে যার 17 বছর বয়স সে ভোট দেবে কিন্তু, বা তার থেকে বেশি যাদের বয়স তারা তো দেবেনি। একটা গোটা সিটিজেনশিপ, একটা গোটা কমিউনিটি, একটা গোটা সমাজকে কেমন করে বিষিয়ে দিতে হয় শিখিয়ে দিচ্ছে মাওবাদীরা। আপনি বলছেন প্রশাসন কি করছে? আজকে ভেবে দেখুন, প্রশাসন যদি উঁচু গলায় কাউকে কিছু বলে, সে বলছে প্রশাসন অগণতান্ত্রিক কাজ করেছে, বড় বড় শব্দ শিখিয়ে দিয়েছে সিপিএম। কলতান দাশগুপ্তরা প্ল্যান করবে এই সমাজের বুকে খুন জখম করার, সিপিএম প্রশ্ন তুলবে, অডিওটা ফাঁস করলো যে তার কেন শাস্তি হবে না। ওরে অপদার্থ, তোর কলতান ওখানে কলকাকুলি করবে, ষড়যন্ত্র করবে, তাতে দোষ নেই। কুণাল ঘোষ ভিডিও পোস্ট করলে দোষ। কে দেয় তোদের বুদ্ধি? কে দেয়? একটা গোটা ঘটনা, একটা পাশবিক ঘটনা, একটা অতীব পাশবিক, চরম পাশবিক ঘটনা, সেই ঘটনাটাকে কেন্দ্র করে কত সূক্ষ্মভাবে রাজনীতি খেলে এরা বেরিয়ে যাচ্ছে। বারবার আপনারা শুনেছেন প্রমাণ লোপাট, শুনেছেন ক্রাইম সিন কন্টামিনেট, বিরাট ব্যাপার। বলছে নির্যাতিতার পাশে ল্যাপটপ, মোবাইল এইসব থেকে ফিঙ্গারপ্রিন্ট মোছা হয়েছে। আমি বলছি, এই যে জুনিয়র ডাক্তাররা আজকে বসে জাস্টিস জাস্টিস চিৎকার করছে, এর মধ্যে আছে প্রবাবেল ক্রিমিনাল। অনিন্দ্য চৌধুরী নির্ভীক উত্তরের পর্বে আজকে খুব ডাইরেক্ট বলছে, এই কিঞ্জল নন্দ, এই অনিকেত মাহাতো, এই দেবাশিস হালদার, এদের মধ্যে, এদের সঙ্গে যারা বসে রয়েছে, এদের সঙ্গে যারা ইন্ধন দিচ্ছে, এদের সঙ্গে যারা কর্মবিরতিতে যাচ্ছে, তাদের মধ্যেই রয়েছে সেই কালপ্রিটরা যারা নির্যাতিতার ল্যাপটপ এবং ফোনের হ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট মুছেছে। এবং আই সাসপেক্ট, আই রেজ কোয়েশ্চেন, যে নির্যাতিতার ল্যাপটপ বা মোবাইল থেকে ডেটাও মোছা হয়েছে। কখন কখন? এপিসোডের একদম শুরুতে বলেছিলাম, প্রথম জিডি এন্ট্রি কি বলছে? গতকাল সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়, আমিও আমার পার্সোনাল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করি, এবং সম্ভবত প্রথম আমি গোটা বিষয়বস্তুটার বাংলায় একটা সারমর্ম মানুষের মাঝখানে পৌঁছে দিই। এই যে প্রথম জিডি এন্ট্রিটা, এই জিডি এন্ট্রিতে ওই আউটপোস্টে কর্তব্যরত, আরজি করের ভেতরের আউটপোস্টে কর্তব্যরত একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বলছেন যে সেই দিন সকালবেলায়, অর্থাৎ 9 তারিখ সকালবেলায়, 9 আগস্ট 2024,
সকালে যখন তিনি আরজিকর হাসপাতালের ভেতরে কর্তব্যরত অবস্থায় রাউন্ডে ছিলেন, সেই সময় হঠাৎ করে এই মেডিকেল কলেজ MCH বলে লিখেছেন উনি জেনারেল ডায়েরি এন্ট্রিতে, এন্ট্রি নাম্বার 473, জেনারেল ডায়েরি বুক, রেফারেন্স নাম্বার 1,47,854 অরিজিনাল। সেখানে এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মহাশয় লিখছেন যে তিনি যখন সেই দিন সকালবেলায় রাউন্ডে ছিলেন কর্তব্যরত অবস্থায় আরজিকরের ভেতরে, সেই সময় একজন 47 বছর বয়সী কন্ট্রাকচুয়াল সিকিউরিটি পার্সোনাল, যিনি পুলিশ নন, ওখানকার নিরাপত্তা রক্ষী, তিনি ছুটতে ছুটতে আসেন ওনার কাছে এবং এসে বলেন যে চেস ডিপার্টমেন্টে 3 তলায় ডাক্তারবাবুরা ইমিডিয়েটলি পুলিশকে ডাকছেন। শোনা মাত্রই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মহাশয় ওই কর্তব্যরত সিকিউরিটির সঙ্গে ছুটে যান ঘটনাস্থলে, যেখানে তাকে ডাকা হচ্ছে বলে জানান ওই নিরাপত্তা রক্ষী। ছুটে গিয়ে দেখেন তার জেনারেল ডায়েরিতে লিখিত বয়ান অনুযায়ী বলছি যে একজন জেন্টল ওম্যান, a gentle woman was lying in the floor in unconscious state. A gentle woman was lying on the floor in unconscious state, অচৈতন্য, probably অচৈতন্য পরিস্থিতিতে। সেই মহিলাকে দেখা যাচ্ছে এবং তাকে ঘিরে রয়েছে 10-15 জন ডাক্তার। এখান থেকে খুব গোদা বাংলায় স্পষ্ট ভাষায় আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি প্রথম পুলিশ পার্সোনাল অর্থাৎ কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আরজিকরের আউটপোস্টের, তিনি পৌঁছানোর আগেই মৃতদেহের চারিপাশে ঘিরে 10-15 জন জুনিয়র ডাক্তার উপস্থিত। এরা সবাই জুনিয়র ডাক্তার। এরা কারা? আমার প্রশ্ন, মানুষের প্রশ্ন এটাই হওয়া উচিত যে এই জুনিয়র ডাক্তাররা এ যাবৎকালে নানান বিপ্লবী কথা বলেছে, ঘড়ি উঁচু করে দেখিয়েছে, শিরদাঁড়া দেখিয়েছে, মস্তিষ্ক দেখিয়েছে, গোলাপ ফুল দেখিয়েছে, এক কপি অভিযোগপত্র দেখায়নি, এক কপি অভিযোগপত্র দেখায়নি যেখানে জুনিয়র ডাক্তাররা দাবি করেছে যে ওই প্রথম 10-15 জনকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করুক। শুনেছেন কোথাও এক লাইন এদের ব্যাপারে বলেছে? আমার প্রশ্ন হচ্ছে সেই দিন রাত্রিবেলায় আরজিকর হাসপাতালে এমন কি নেশায় বুঁদ হয়ে থাকলো নির্যাতিতার সহকর্মীরা যে মেয়েটার আর্তনাদ কেউ শুনতে পেল না? পুলিশ তো খারাপ, নিরাপত্তা রক্ষীরা তো খারাপ। কোন সহকর্মী কি পরিস্থিতিতে ছিল আরজিকরের ভেতরে যে মেয়েটার এক টুকরো আর্তনাদ কেউ শুনতে পারলো না, যেই মেয়েটার নাকি চশমার কাঁচ ভেঙে চোখে ঢুকে গেল? আবার সকালবেলা পৌঁছানো ওই 10-15 জন জুনিয়র ডাক্তার কোট আনকোট, তাদের কারোর নাম কোথাও উঠে এলো না, কারোর ব্যাপারে কেউ জিজ্ঞাসাবাদ করার কথা বললো না, কারোর ব্যাপারে এক লাইন কেউ কিছু বললো না। কিন্তু এই জুনিয়র ডাক্তাররা ভিডিও প্রকাশ করলো যেখানে দেখা যাচ্ছে টালার ওসি, যিনি বর্তমানে গ্রেপ্তার, অপসারিত ওসি, সেই ওসি এবং তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সন্দীপ ঘোষ, এরা দুজন মৃতদেহের আশপাশে এই ভিডিও কিন্তু যত্ন সহকারে সিপিএম আপনাকে দেখিয়েছে। এমনকি এই জুনিয়র ডাক্তাররা, এই সিপিএম, এই ডিওয়াইএফআই, এই মীনাক্ষী, এই কলতান, এরা দায়িত্ব সহকারে, যত্ন সহকারে আপনাকে ফুটেজ দেখালো যে একটি কাপড়ের ব্যারিকেডের পিছনে নির্যাতিতার শরীর রাখা এবং তাকে ঘিরে অনেকে রয়েছে, তার মধ্যে অভিক দে রয়েছে। মনে আছে?
আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়কে রীতিমতো প্রেস কনফারেন্স করে পরিচিতি দিতে হয়েছিল যে নির্যাতিতার দেহের পাশে কারা। কই ওই যে প্রথম 10-15 জন মৃতার শরীর ঘিরে দাঁড়িয়েছিল, যখন সেখানে একজন পুলিশ কর্মী বা নিরাপত্তারক্ষী ছিলেন না, তাদের নাম তো কোথাও বেরোয় না বন্ধু। এই 10-15 জন কারা? এই 10-15 জন কি একসঙ্গে ওখানে কি উপস্থিত হয়েছিল নাকি পৃথক পৃথক ভাবে? এই 10-15 জন ওখানে যারা অ্যাসেম্বলড ছিল তাদের মধ্যে প্রথমে কে দেখেছে, কারা দেখেছে, এবং তারা পরে কাদের ডেকেছে, এবং শুধুমাত্র ওদেরকেই কেন ডাকলো? সবাইকে কেন ডাকলো না? ওটা কেন 10-15 জন? ওটা কেন 50, 60, 70 জন নয়? মানে গোপনীয়। তাই গোপনীয় মিটিংটা আবার মনে পড়ে যাচ্ছে। স্বপ্ন হত্যা মনে করুন যাদবপুর, বাচ্চাটার নাম বলতে পারবো না, স্বপ্ন হত্যা, গ্রামের ছেলে, মফস্বলের ছেলে, এক বুক স্বপ্ন নিয়ে যাদবপুরে পড়তে গিয়েছিল, তার উপর টর্চার, তার উপর সমকামিতা আরোপ করা, পাশবিকভাবে তাকে বারান্দা থেকে ঠেলে ফেলে খুন করা এবং রক্তাক্ত ছটফট করা ওই বাচ্চাটার দেহের পাশে বসে জিবি করা, জেনারেল বডি। তাহলে অভয়া তথা তিলোত্তমা তথা আমাদের বোনটার নিথর দেহের পাশে সেই সময় জিবি হচ্ছিল, জেনারেল বডি। ডেড বডি দেখলেই জেনারেল বডি করতে ইচ্ছে করে না অপদার্থ জানোয়ারগুলো? প্রশ্ন তো ওঠেনি। তার কারণ ফুটবল খেলার একটা নিয়ম আছে, জানেন তো? যারা ফুটবল খেলেছেন জানবেন। খেলার শুরুতেই রেফারির উপর এতটা বেশি চাপ সৃষ্টি করে দিতে হয় যাতে তোমার টিমকে রেফারি চট করে কার্ড না দেখায়। যারা ফুটবল খেলেছেন বা ফুটবল খুব দেখেন তারা বলবেন যদি আমি ভুল বলি। এটা হচ্ছে ফুটবলের প্রথম অঘোষিত শর্ত। খেলার শুরুতে এত বেশি চাপ রেফারির ওপর সৃষ্টি করে দাও, রেফারি যেন ফাউল, কার্ড এগুলো তোমার দলকে না দেয়। আরজি করে জুনিয়র ডাক্তাররা সেটাই করলেন নাকি? মানে ওরা যারা ওখানে গেল নির্যাতিতার নিথর দেহের সামনে থেকে, বলা যায় না কোনো প্রমাণ সরিয়েছে, বলা যায় না ফিঙ্গারপ্রিন্ট মুছেছে, বলা যায় না হয়তো ওটা দেবাশিস হালদারি ছিল, বলা যায় না হয়তো কিঞ্জল নন্দই ছিল, বলা যায় না। তো কি করে বলবো? আমরা তো ছিলাম না, ওদের মধ্যে 10-15 জন ছিল। মেয়েটা আরজি করের মরেনি, মেয়েটা বাংলার মরেছে। এই কথাটা বুঝতে কত দেরি লাগবে? একজন ডাক্তারের ধর্ষণ হয়নি, একজন মানুষের ধর্ষণ হয়েছে। কথাটা বুঝতে কতক্ষণ সময় লাগবে? একজন ডাক্তারি ছাত্রীর ওপর পাশবিকতা হয়নি, আমাদের ঘরের একটা মেয়ের ওপর পাশবিকতা হয়েছে। এটা বুঝতে কতক্ষণ লাগবে? কোন অপরাধ যে কারোর বাবার সম্পত্তি হতে পারে সেটা সিপিএম প্রমাণ করছে, বলছে এই অপরাধটা ওদের বাবার সম্পত্তি। এই অপরাধ বিষয়ক সব কথা বলতে পারবে সিপিএম, বলতে পারবে অপদার্থ জুনিয়র ডাক্তাররা যারা সেদিনকে আর্তনাদ শুনেও যায়নি। ছি, লজ্জা, থু। আমি বলবো এই জুনিয়র ডাক্তারদের বাড়ির মহিলারা এদের কাছে সেফ নয়। যা যেখানে গিয়ে অভিযোগ করবি যা কর। একটা মেয়ের আর্তনাদ শুনে ওরা ছুটে যায়নি, তাহলে এদের বাড়ির মহিলারা কি করে এদের সঙ্গে সেফ হবে? পরে নাটক করো। আর কোথায় জাস্টিসের দাবি? হ্যাঁ, কোথায়? বলছে একে বদলি করতে হবে, ওকে শোকজ করতে হবে, ওকে অপসারণ করতে হবে। মানে এই অপদার্থগুলোর জমানো যা যা ডিমান্ড আর ওদের বাবাদের যা যা ডিমান্ড, সেই ডিমান্ডগুলো ফুলফিল করাচ্ছে আমাদের ঘরের ধর্ষিতা খুন হওয়া মেয়েটার নাম করে। কতটা জানোয়ার হতে পারে এরা? কি এই থ্রেট কালচারটা কি?
আপনারা জানেন কি হয়েছে? কল্যাণী জেএনএম, কল্যাণীতে কর্মরতা এবং কল্যাণীর বাসিন্দা এক মহিলা ডাক্তার, আমি নাম বলছি, ডক্টর জয়া মজুমদার। সেই ডক্টর জয়া মজুমদার তিনি কোনোভাবে রাজনৈতিক মদতপুষ্ট হুজ্জতির অংশ হননি। অর্থাৎ এই ডক্টর জয়া মজুমদার কোনোভাবে রাজি হননি একটা ধর্ষণ, একটা খুনের প্রতিবাদ করতে গিয়ে নোংরা রাজনীতিতে সামিল হতে। এই অপরাধ হয়েছে ডক্টর জয়া মজুমদারের। ডক্টর জয়া মজুমদারের বক্তব্য আপনাদের শোনাবো, তার আগে বলি কি হয়েছে। এই ডক্টর জয়া মজুমদার 1 অক্টোবরে একটা চিঠি পেয়েছেন। সে চিঠি পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চে ডক্টর জয়া মজুমদার কিন্তু স্বয়ং ভাইস প্রেসিডেন্ট এবং স্টেট কাউন্সিল মেম্বার, মাইন্ড ইট। তা ওনারই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ওনাকে শোকজ করেছে। কেন? তারা লিখছে এক জায়গায়, প্রথমে বলি চিঠিতে তারিখ দেওয়া আছে 25শে সেপ্টেম্বর 2024। চিঠিটা সই করেছে সুভাষিস বিশ্বাস, ডক্টর সুভাষিস বিশ্বাস, সেক্রেটারি, অনারারি সেক্রেটারি, এবং ডক্টর শান্তি রঞ্জন মন্ডল, প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আমি প্রথমেই চিঠির একদম শেষ প্যারাগ্রাফটা পড়ছি। চিঠির ডেট কি বলেছিলাম? 25শে সেপ্টেম্বর 2024। চিঠিটা ডক্টর জয়া মজুমদারের হাতে পৌঁছেছে কবে? 1 অক্টোবর 2024, মানে চিঠি পাঠানোর 6 দিনের মাথায়, মানে 25 থেকে 26, 27, 28, 29, 30, 1, 6তম দিন, 6ষ্ঠ দিনে। একদম শেষ প্যারাগ্রাফ চিঠির। Your reply should reach the office within 7 days as to why your name should be removed as an executive committee member and vice president of Indian Medical Association, Kollani Metropolitan Branch, failing which Indian Medical Association, Kollani Metropolitan Branch will proceed with the matter in accordance with the rules of the association. মানে 25শে সেপ্টেম্বর 2024 চিঠিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ তাদের ভাইস প্রেসিডেন্ট সহ স্টেট কাউন্সিল মেম্বার ডক্টর জয়া মজুমদার, একজন মহিলা ডাক্তারকে বলছে 7 দিনের মধ্যে উত্তর না পেলে আপনাকে আমরা সরিয়ে দেবো পদ থেকে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আপনার মেম্বারশিপ আমরা ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, অঙ্কটা বুঝুন। 25 তারিখ বলছে 7 দিনের মধ্যে চাই, মানে 2রা অক্টোবরের মধ্যে রিপ্লাই চাই। চিঠিটা ডক্টর জয়া মজুমদার, এই মহিলা ডাক্তার, কবে পেলেন? 1 অক্টোবর, মানে যেদিন রিপ্লাই দেওয়ার শেষ দিন তার একদিন আগে পেলেন চিঠিটা। নির্ভীক উত্তর এটা জানা মাত্র নির্ভীক উত্তরে একটা বেসিক প্রশ্ন এসেছিল যে একবার দেখি তো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যে এই খামের ওপরে যেটা স্লিপ লাগায় না ডিটিডিসি, এই দেখুন স্লিপটা আপনাদের দেখিয়েও দিই। এইটা হচ্ছে স্লিপ, দেখতে পাচ্ছেন, হয়তো একটু বেশি আলো পড়ছে। এটা হচ্ছে ডিটিডিসির সেই স্লিপ যেটা ডক্টর জয়া মজুমদারকে পাঠানো চিঠির ওপরে লাগানো ছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে একটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এতটা অন্ধ হয়ে যাবে, এতটা বোকার মতো একটা বোকামি করবে, আমি ভাবতে পারিনি। এই রিসিটের ছবিটা আমরা যখনই পেয়েছি ডাক্তারবাবুর থেকে, পেয়ে আমরা একটু খতিয়ে দেখলাম, একটু ট্র্যাক করলাম। আমরা ট্র্যাক করে কি জানতে পারলাম জানেন? যে চিঠিতে লেখা রয়েছে 2রা অক্টোবর রিপ্লাই চাই, যে চিঠিতে লেখা রয়েছে চিঠিটা নাকি পোস্ট করা হয়েছে 25শে সেপ্টেম্বর। অফিসিয়াল চিঠি ভেতরে যে তারিখ থাকে ওই দিনই পোস্টেড হয়। সেই চিঠিকে ট্র্যাক করে আমরা দেখলাম রেফারেন্স নাম্বার, নোট করে নেবেন প্রয়োজনে। প্রথমে চিঠির কোডটা আপনাদের বলি।
চিঠির কোড হচ্ছে ডিটিডিসি কে কে ফর কলকাতা 69092460। এটা নোট করুন, ডিটিডিসিতে গিয়ে ট্র্যাক করুন, আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, প্রমাণ পেয়ে যাবেন। কে 69092460 ডিটিডিসির কোরিয়ার। এটা খতিয়ে আমরা যেটা দেখলাম, রেফারেন্স নম্বর 127100105397, অরিজিন কলকাতা 7,136,000, ডেস্টিনেশন কল্যাণী 741235, সার্ভিস এক্সপ্রেস সার্ভিস। এত কিছু বললাম ফালতু কথা, আসল কথাটা শুনুন। 25শে সেপ্টেম্বর পোস্ট হয়েছে বলে দাবি যে চিঠির, 2রা অক্টোবর রিপ্লাই চাই যেই চিঠির, 1 অক্টোবর ডক্টর জয়া মজুমদারের হাতে পৌঁছালো যেই চিঠি, সেই চিঠি আসলে পোস্ট করা হয়েছে, মানে ডিটিডিসি কুরিয়ারে গিয়ে বুক করা হয়েছে সোমবার 30শে সেপ্টেম্বর 2024 রাত্রি 8:25। কি বুঝলেন? কি বুঝলেন? একজন মহিলা ডাক্তার, তিনি সিপিএম এর মিছিলে সামিল হননি। একজন মহিলা ডাক্তার, তিনি নারায়ণ ব্যানার্জিদের সঙ্গে, কুণাল সরকারদের সঙ্গে, মদত পুষ্টদের সঙ্গে গলা মেলাননি। একজন মহিলা ডাক্তার, তিনি আরেকজন মহিলা ডাক্তারের ধর্ষণ তথা খুনের একাধিক প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেও রাজনৈতিক কর্মসূচিগুলিতে সামিল হননি। এর অপরাধে 25শে সেপ্টেম্বরের তারিখে তৈরি চিঠি 30শে সেপ্টেম্বর রাত্রি 8:25 ডিটিডিসি কুরিয়ারে বুক করে পাঠিয়ে 2 তারিখের মধ্যে রিপ্লাই চাওয়া হচ্ছে। ওরা ভেবেছিল যে মহিলা ডাক্তার অসহায়, এই ডক্টর জয়া মজুমদারকে ওরা অসহায় ভেবেছিল। ওরা ভেবেছিল এই ডক্টর জয়া মজুমদার, তার পাশে কেউ নেই যে ট্র্যাক করে বার করবে যে চিঠি কবে পোস্ট হয়েছে আর কবে তৈরি হয়েছে। তৈরি হয়েছে 25 তারিখ, ভুল কথা, তৈরি হয়েছে 30 তারিখ। শুধু ডেটটা লিখে দিয়েছে 25 তারিখ আর পোস্ট করেছে 25 তারিখ, 30 তারিখ। অর্থাৎ একটা সাজানো ষড়যন্ত্র। ওরা চিঠিতে লিখে দিয়েছে 7 দিনের মধ্যে উত্তর না পেলে ডক্টর জয়া মজুমদারের বিরুদ্ধে ওরা কঠোরতর নাকি ব্যবস্থা নেবে। তাহলে এই মিথ্যাবাদীর কাছে আমার প্রশ্ন, ডক্টর জয়া মজুমদার যদি অপরাধ করে থাকেন, তাহলে তোমরা এত বড় চিটিংবাজি কেন করলে যে 30 তারিখ পোস্ট করছো রাত্রি 8:25 চিঠি আর তারিখ দিচ্ছ 25 তারিখ? এই ছেলে খেলাটা কেন করলে? আইএমএ কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ জবাব তোমার দিতেই হবে। কিভাবে, কি ভেবেছে এরা? যাদবপুরের ছাত্ররা খুন করবে, আমরা প্রতিবাদ করলে বলবে আগে চান্স পেয়ে দেখা। ডাক্তাররা বদমাইশি করবে, সমাজ প্রতিবাদ করলে বলবে আগে চান্স পেয়ে দেখা। আরে তোরা আগে মানুষ হয়ে দেখা, চান্স তো অনেক পরের কথা। আর যে অনিন্দ চৌধুরী এখন কথাগুলো বলছে, সেই অনিন্দ চৌধুরী যাদবপুরের চান্স পেয়েও পড়েনি। কি বুঝলি? যে অনিন্দ চৌধুরী এখন কথাগুলো বলছে, সেই অনিন্দ চৌধুরী তোদের মতো অনেক ডাক্তারের থেকে অনেক বেশি মেধাবী, কারণ সেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। কি বুঝলি? কি বুঝলি? ডাক্তার হয়ে মাথা কিনে নিয়েছো তোমরা। অন্তত 3,000 কোটি টাকার, মার্ক করবেন আমার কথা, শুধু পশ্চিমবঙ্গে শরীর খারাপ না হয়েও স্কুলে কলেজে অফিসে ভুয়ো মেডিকেল সার্টিফিকেট গুলো জেনুইন, কারণ জেনুইন ডাক্তার লিখছে, জেনুইন স্ট্যাম্প দিচ্ছে, জেনুইন সই করছে। ভুয়ো হচ্ছে বয়ান।
এই ভুয়ো বয়ানের মেডিকেল সার্টিফিকেটের দাম 50 টাকা থেকে শুরু করে 2500 টাকা এই বাংলার বুকে। এবং এই নীতিবাগীশ ডাক্তাররা বছরে শুধু বাংলায় মোট 2400 কোটি টাকার ভুয়ো মেডিকেল সার্টিফিকেট ইস্যু করে। কি বুঝলেন? কোথায় আছেন? হ্যাঁ, 2400 কোটি টাকার ভুয়ো মেডিকেল সার্টিফিকেট শুধু বাংলায়, মানে মাসের গড় 200 কোটি টাকা। 200 কোটি টাকার মাসে ভুয়ো মেডিকেল সার্টিফিকেট কারা দিচ্ছে? কেন ডাক্তাররা জিএসটি বিল দেবে না পেশেন্টদের? তুমি ডাক্তার হয়ে মাথা কিনে নিয়েছো, তুমি ঠিক করবে কোন পেশেন্টটা বাঁচবে আর কে বাঁচবে না। জয়া মজুমদারের বক্তব্য আনকাট শোনাবো আপনাদেরকে। তার আগে একটা বিষয় আপনাদেরকে জানাই। নির্ভীক উত্তর, আমি ব্যক্তিগতভাবে অনিন্দ্য চৌধুরী রাষ্ট্রপতি মহোদয়ের কাছে 13ই সেপ্টেম্বর 2024 চিঠি করেছিলাম। কি মর্মে? যে এই আন্দোলনের নামে চীন এবং পাকিস্তানের দ্বারা প্রভাবিত কিছু সংগঠন হুজ্জতি করছে প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে, এবং মোটা অঙ্কের টাকা এই আন্দোলন, কোট আনকোট আন্দোলনকে মজবুত করার জন্য বর্ডারের বাইরে থেকে আসছে। বাংলাদেশের দ্বিতীয় সংস্করণ যাতে প্রতিফলিত হয় এই বাংলায়, তার জন্য। খুব আনন্দের সঙ্গে জানাই 25শে সেপ্টেম্বর 2024 রাষ্ট্রপতি ভবন উত্তর দেন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে তারা নির্দেশ দেন অবিলম্বে বিস্তারিত জানাতে বিষয়টা নিয়ে। এরপর প্রশাসনের তরফ থেকে যা বার্তা পাওয়ার সেটা রাষ্ট্রপতি ভবন পেয়েছেন, আমিও যেটা পাওয়ার পেয়েছি বার্তা। এবার আমি নতুন করে রাষ্ট্রপতি মহোদয়াকে গত সপ্তাহে একটি আবেদন করেছি, যে আবেদনের মধ্যে আমি 142টি নাম মেনশন করে দিয়েছি, তাদের অ্যাকাউন্ট নাম্বার এবং তাদের একাধিক হোয়াটসঅ্যাপ থাকা এবং না থাকা ফোন নাম্বার সহ। আমি বলেছি এই 142 জনই হচ্ছে সেই ব্যক্তিরা যাদের সঙ্গে বর্ডারের বাইরে থেকে কথোপকথন এবং লেনদেন চলছে। এবং খুব দায়িত্ব নিয়ে নির্ভীক উত্তর আপনাকে বলছে, খুব দায়িত্ব নিয়ে এই 142-এর মধ্যে প্রথম সারির রাজনৈতিক ব্যক্তি মাত্র 17 জন, টেলিভিশন বা সিনেমায় অভিনয় করা ব্যক্তি মাত্র 22 জন, 103 জন বাকি ব্যক্তিদের মধ্যে কারা আছে, কারা আন্দোলনে সামিল, রাষ্ট্রপতি ভবন যখন ব্যবস্থা নেবে, এনআইএ যখন কলার ধরে হিচড়ে হিচড়ে নিয়ে যাবে, তখন উত্তরটা সবাই পেয়ে যাবে। আপনি বলবেন যারা প্রতিবাদ করছে বেছে বেছে তাদেরকে আমি ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি বলছি অ্যাকাউন্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপে থাকা এবং না থাকা ফোন নাম্বার দিয়েছি তো। এতে কি প্রমাণ হয়? কিছু প্রমাণ হয় না। প্রমাণটা তো পাওয়া যাবে যখন এগুলোকে খতিয়ে দেখবে এনআইএ বা রাষ্ট্রপতি ভবনের নির্দেশে অন্য কোনো তদন্তকারী সংস্থা। তারা খতিয়ে দেখার পরে কি পাওয়া যায়, কেন হঠাৎ করে তারপরেই পানিহাটিতে এনআইএ চলে এলো। আমি বলছি ক্রেডিট নেওয়ার সময় না, আমি বুক ঠুকে বলছি তোদের পেছনে আমি লেগেছি। আমার ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখে নে, নির্ভীক উত্তর পেছনে লাগলে কি হয়। 17 জন পরিচিত রাজনৈতিক মুখ
22 জন টেলিভিশন এবং সিনেমার মুখ। কে কোন দলের এমপি, কে কোথায় এমএলএ আমার জানার দরকার নেই। কার সঙ্গে কার সিনেমা বেরোচ্ছে, কার সঙ্গে কার ভালো সম্পর্ক, আই অ্যাম লিস্ট ইন্টারেস্টেড। আই অ্যাম ইন আ স্টেট অফ ওয়ার টু সেভ মাই মাদারল্যান্ড, টু সেভ বেঙ্গল। আমি কোনো এমপি এমএলএ কাউকে চিনি না এখানে। কার সাথে কার ভালো সম্পর্ক, কে কাকে সিনেমায় নিয়েছে, কে কার সঙ্গে প্রেস কনফারেন্স করেছে, ওসব তাদের রাজনৈতিক দলরা বুঝবে। আমি বাংলাটাকে বাঁচাতে মরিয়া। আমার দেখার দরকার নেই কার সাথে কার কোথায় কানেকশন আছে। আমি কারোর খাইও না, কারোর পড়িও না। এই যে ডক্টর জয়া মজুমদারের কথা একটু আগে বলছিলাম, ওনার বাবা এবং মা দুজনেই 80 বছরের বেশি বয়স। এই ডক্টর জয়া মজুমদারকে ফোন করে নোংরা নোংরা গালিগালাজ করা হচ্ছে। উনি একজন মহিলা নন, নাকি 50 বছর বয়স পেরিয়ে গেছে বলে উনি আর ডিজায়ারেবল মহিলা নন। এই জানোয়ারগুলো তো তাই প্রমাণ করার চেষ্টা করছে, ডিজায়ারেবল নন, ওই জন্য ওনার দর্শন হতে পারে না, তাই না জানোয়ারগুলো? এই জয়া মজুমদারের সঙ্গে যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো ধর্ষণের সমতুল্য। এই জয়া মজুমদারের সঙ্গে যেগুলো যেগুলো হচ্ছে তাতে ওনার পরিবারটাকে খুন করার চক্রান্ত চলছে। নির্ভীক উত্তর এগুলো বলছে, বাকিরা বলছে না কেন? তার কারণ বাকি সবার টিকি বাঁধা আছে, নির্ভীক উত্তরের টিকি বাঁধা নেই। আমি বলছি আরজি করেন নির্যাতিতার শেষ মুহূর্তের কথা আমরা শুনতে পাইনি। তার উপর অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, পাশবিকতা হয়েছে, তার বয়ান আমরা শুনতে পাইনি। আজকে শোনাবো জয়া মজুমদারের বয়ান, 10 মিনিটের বয়ান। যদি এই 10 মিনিট এই মহিলা ডাক্তারের বয়ান শোনার ধৈর্য আপনার না থাকে, তাহলে আপনি মানুষ কিনা এটা নিয়ে আমার সন্দেহ থাকবে। শুনুন, যখন ডক্টর জয়া মজুমদারকে আমি ফোন করি কি বলছেন তিনি। শুনতে না পেলে কমেন্ট সেকশনে লিখবেন, আবার চালাবো। আমি ডক্টর জয়া মজুমদারের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি। নমস্কার ডক্টর মজুমদার, আমার নাম অনিন্দ চৌধুরী, আমি নির্ভীক উত্তর থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ অনিন্দ বাবু বলুন, আপনার তো নির্ভীক উত্তর দেখি, খুবই ভালো একদম। ডক্টর মজুমদার, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করি, আপনাকে আমি কি পরিচয় দেব? আপনাকে ডক্টর জয়া মজুমদার একজন ডাক্তার বলবো, নাকি থ্রেট কালচারের শিকার হওয়া একজন ডাক্তার বলবো, কোনটা বলবো? অ্যাকচুয়ালি যেটা কথা, আমি তো ডাক্তার, তো আমার ডিএনএ তে ডাক্তার জয়া মজুমদার তো বটেই, কিন্তু মানে সেদিনকে আইএমএ বেঙ্গল স্টেট কাউন্সিল মিটিং এ যা হলো, মানে তা তো থ্রেট কালচারের নিদর্শন তো বলা যেতেই পারে। যেভাবে তাড়িয়ে দেওয়া হলো আমাকে, এক্স্যাক্টলি মানে কোনো কারণ নেই, কিছু নেই, যেগুলো ছাড়া, সেটা আর কি খুবই খারাপ লেগেছে। এবং কারা করলো তারাও ডাক্তার আর কি। তো মানে সত্যি এটা খুব খারাপ ব্যাপার হচ্ছে, সমাজের কাছে একটা বার্তা যাচ্ছে যে ডাক্তার এইভাবে ওপেন একদম। যেটা আপনি বললেন আইএম এর মিটিং এ হয়েছে, আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ফিজিক্যালিও আপনাদেরকে হ্যাকেল করা হয়েছে, সেটা তো আছেই, কিন্তু যেটা আজকে সম্ভবত প্রথমবার নির্ভীক উত্তরে মানুষ জানতে পারলেন, সেটা হচ্ছে আপনাকে একটা ভুয়ো চিঠি দিয়ে থ্রেট করা হয়েছে। একটা ভুয়ো চিঠি, ভুয়ো বলবো কেন, তার কারণ আপনি একটি চিঠি 1 অক্টোবর একটি চিঠি পেয়েছেন, তাই তো? মেট্রোপলিটন কল্যাণী ব্রাঞ্চের তরফ থেকে। রাইট, আপনি 1 অক্টোবর একটা চিঠি পেয়েছেন, যেখানে 7 দিনের মধ্যে আপনাকে রিপ্লাই দিতে বলা হয়েছে। চিঠিটার তারিখ লেখা ছিল 25শে সেপ্টেম্বর, সঠিক বলছি? একদম একদম। কিন্তু খুব অদ্ভুত ভাবে আমরা যখন ওই চিঠির খামের ওপরে যে কোড দেওয়া রয়েছে ডিটিডিসি কোম্পানির, সেটা যখন খতিয়ে দেখলাম, আমরা দেখতে পেলাম 25শে সেপ্টেম্বর ডেট দেওয়া চিঠিটা পোস্ট হয়েছে 30শে সেপ্টেম্বর, মানে আপনি যেদিন পেয়েছেন 1 অক্টোবর, তার আগের দিন রাত প্রায় 9:45 নাগাদ, 8:30 9:45 নাগাদ। এবং এই চিঠিটার মধ্যে আপনাকে লেখা হয়েছে যে আপনাকে শোকজ করা হচ্ছে, কারণ আপনি
সরকার বিরোধী বিভিন্ন ডেমনস্ট্রেশনে অংশ নেননি, এটাই লেখা রয়েছে তো? হ্যাঁ। কি কি মনে হচ্ছে আপনার, মানে আপনি তো পদে রয়েছেন আইএম এর কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চে। হ্যাঁ 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 হ্যাঁ। তা আপনার আমি তো পদটা, আপনার পদ, আপনার ডাক্তারি, আপনার মেম্বারশিপ, এই সমস্তটা ঠিক কি কারণে? আপনি ডাক্তার সেই হিসেবে, নাকি বিভিন্ন মিটিং মিছিলে আপনি যাবেন সেই হিসেবে, কোনটা? না না, এটা তো অ্যাকচুয়ালি তো এটা তাদের একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, সেই জন্যই তো আমার তো মেম্বারশিপ 2003-04 নেওয়া, মোস্ট 4-5 এরকম। তো হঠাৎ করে এইরকম আর মিটিং মিছিল, ওরা যেটা শোকজের কারণ বলছে, যেটা আমাকে বলেছে যে শোকজ করা হলো, আমি কিন্তু ওদের যে ভার্চুয়াল মিটিং বলুন বা আমি পার্সোনালি ফিজিক্যালি প্রেজেন্ট, প্লাস কল্যাণীতে আমি গান্ধী হাসপাতালে এখন চিকিৎসক, গান্ধী হাসপাতাল থেকে অভয়ের জন্য একটা র্যালি হয়েছিল, তাতেও আমি পার্টিসিপেট করেছিলাম। এবার মানে এটা কল্যাণী আইনে আমাকে একবার ফোনেও জিজ্ঞেস করতে পারতেন যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছেন, কি মানে হঠাৎ করে চিঠিটা, আমি তো খানিকটা অবাকও হয়ে গেলাম। আমার বাড়িতে বৃদ্ধ মানে বাবা মা, 80 বছর মায়ের আর 87 ইয়ার্স বাবার, মানে আর এমনিও ডিউটি করি, হঠাৎ করে মানে মিছিলেই যে মানে যাইনি কেন? কিন্তু আমি তো অ্যাটেন্ড করেছি, ওদের অনলাইন ভিসি অ্যাটেন্ড করেছি, আমি এমনি মিটিং এ গেছি আইএমএ তে, এগুলো তো করেছি কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চে। একটা সামাজিক বিষয়, একটা যথেষ্ট পাশবিক ক্রাইম হয়েছে। একদম একদম, আমরা কেউই এটাকে সাপোর্ট করি না, একদম একদম। কিন্তু আপনিও ডাক্তার, যিনি ভিকটিম ওই পাশবিকতার, তিনিও একজন রেসিডেন্ট ডক্টর জি কর হাসপাতালের। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি গিয়েছেন বলছেন একাধিক এরকম কর্মসূচিতে, বা কিছু অনলাইন এরকম মিটিংও আপনি অ্যাটেন্ড করেছেন, সবটা আমি শুনলাম বুঝলাম, কিন্তু আপনি কোনো মিটিং মিছিলে, সার্টেন কোনো মিটিং মিছিলে যাননি। এর জন্য কি মানে কোনো সদস্য, কোনো পদাধিকারীকে আইএম এর, তাদেরকে কি শোকজ করা যায়, বা তাদের বিরুদ্ধে কি কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়? আমি আইএম এর রুলসটা পড়লাম, ওরা যেটা 24(1) বলে একটা ক্লজ দিয়েছে, আমি আইএম এর ওই বইটা থেকে পড়লাম, সেরকম কিন্তু কোথাও কোনো মেনশন করা নেই। এবং কোন মিটিং এ আমি যাব, কোথায় যাব, কখন যাব, সেটা তো আমার ব্যক্তিগত একান্ত ব্যাপার, 1 নম্বর। আর 2 নম্বর, কিছু সার্কামস্টেন্সেসও থাকতে পারে, আমি একা মহিলা, বাবা মা নিয়ে থাকি, তাদের অনেক প্রবলেম হতে পারে, সেগুলো তো। আর কল্যাণী আইএমএ প্রেসিডেন্ট বা সেক্রেটারি, তারা তো সবাই আমার পরিচিত বন্ধু লোক, তারা হঠাৎ করে আমাকে একটা ইনফর্ম না করে চিঠি ধরাবে, এটাও আমি আশ্চর্য হয়ে গেছি। কিন্তু অনিন্দ্য বাবু, আপনি তো অনেকটাই খবর রেখেছেন, চিঠিটার খবরও আপনি পেয়েছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি তো 25 তারিখের ডেট দিয়ে কেন 30 তারিখ রাত 9:45 নাগাদ চিঠিটা পোস্ট হলো, কি মনে হয়? আমি অবাক হয়ে গেলাম যে কল্যাণী ডিটিসিটি থেকে পোস্ট করেছে ওরা, আর আমি 1 তারিখে পেলাম চিঠিটা, 25 তারিখ। আমার বাড়ি কল্যাণীতে, কল্যাণী আইএমএ মেট্রোপলিটন কল্যাণীতে, চিঠিটা ডেফিনেটলি 30 তারিখেই পোস্ট হয়েছে। তা না হলে পরে মানে 25 তারিখ হলে 1 তারিখে চিঠিটা এসে কখনোই পৌঁছায় না, এবং বলছে উইদিন 7 days রিপ্লাই দিতে। তার মানে যদি সত্যি 25 তারিখের ওরা ডেট দিয়ে ইচ্ছা করে পোস্ট করে, তাহলে আমি কি করে এই রিপ্লাইটা দেবো? আমি মানে এটা কি কোথাও মনে হচ্ছে না যে আপনার বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন ওরা চিন্তা করেই রেখেছে? ষড়যন্ত্র করে অ্যাকশন নেওয়ার কথা কিছু ভেবেছে, কিন্তু এইভাবে কি পারা যায়? আমরা আমাদের নিজেদের পয়সায় আমরা আইএম এর মেম্বারশিপ নিয়েছি, নিজের পয়সায় নিয়েছি, নিজেদের মানে যতটুকু যা আইএম এর কন্ট্রিবিউশন, ইয়ারলি সাবস্ক্রিপশন, ওরা যা চায়, যখন যেটা সমস্ত কিছু করা হয়, তারপরে যদি এরকম বলে যে শোকজ করে তোমাকে সাসপেন্ড করবো, ইটস কুইট, কি বলবো, আমার কাছে তো সত্যি খুব মানে মনে হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হচ্ছে। তাহলে ডাক্তারদের দ্বারা, আপনি একজন মহিলা, আপনি একজন ডাক্তার, আপনি তাহলে থ্রেট কালচারের শিকার হলেন? অবশ্যই অবশ্যই, এটাকে তো ঘুরিয়ে তো ওইভাবে বলা যেতেই পারে। এটা সেই থ্রেট কালচার, যেটা আমরা বাম জামানায় কলেজে পড়ার সময় থ্রেট কালচার দেখেছি, যে হোস্টেলে হোস্টেলে গণশক্তি রাখতে হবে, গণশক্তি চাঁদা দিতে হবে, সেইটাই তো ঘুরিয়ে এরা তো তাই করছে, নিজেদের মনোপলি, যে তোমাকে শোকজ করছি, তুমি রিপ্লাই না দিলে সাসপেন্ড করবো। চিঠিটা 25 তারিখ ডেটে দিয়েছে, অথচ 30 তারিখ রাতে পোস্ট করেছে, 1 তারিখে আমি পেয়েছি,
তাহলে মানে আমি আনসারটা কি করে ওদেরকে দেবো উইদিন 7 days? কোন তারিখ থেকে এটা গ্রাহ্য হবে? বুঝতে পারছি। ডক্টর মজুমদার, একদম শেষে একটা জিনিস জানতে চাইবো, আপনার ডাক্তারি পড়াটা বাম জমানায়, আপনার বর্তমান আপনি কাজ করছেন বিগত 13-14 বছর ধরে নতুন সরকারের জমানায়। আমি কোনো সরকার বা কোনো দলের বিষয় বা বিরুদ্ধে আপনার থেকে কিছু জানতে চাই না, আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন। এই দুটো জমানাই আপনি দেখছেন, হঠাৎ করে 2024 সালে নতুন কথা মানুষ জানতে পারছে, থ্রেট কালচার। এটা কি আচমকা জন্মানো কিছু? এই থ্রেট কালচারটা কি? আমরা সাধারণ মানুষ এটা বুঝতে পারছি না, এটা কি? আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, যে যারা বলছে যে এই থ্রেট কালচার, তারা মানে আগে তারা নিজেরা কি করেছে, নিজেরা মানে বিগত জামানায় তারা দেখুক। আমি তো এই 2011 আমার চাকরি পিএসসি সার্ভিস আমি তো 2003-এর পিএসসি, 2004-এ আমার জয়েনিং। তো আমি কিন্তু মানে অনেকটা দুটো জামানাই তাই আমি দেখে এসেছি, অনেকগুলো বছর চাকরি করে ফেললাম। কিন্তু মানে এই যে হঠাৎ করে থ্রেট কালচার তো বলতে গেলে আমি অনেক আমাদের স্যালারি হতো তখন, হাতে হাতে স্যালারি দিত, বাই ক্যাশ স্যালারি হতো। আমি এটা যখন চাকরি পাই তখনকার কথা, তখন আমার মনে আছে 15,800 টাকা বেতন। তখন সব দাদারা দাঁড়িয়ে থাকতো যে এইটার জন্য 5,000 টাকা চাঁদা দিতে হবে, ওইটার জন্য 3,000 টাকা দিতে হবে। তারা তো নিয়েছে, এবং আমরা তো সেই সময় কোনো প্রতিবাদ কোনো কিছু করতে পারিনি এবং বলতেও পারিনি। আবার তারাই এখন আবার বলছে এখন নাকি থ্রেট কালচার হয়। আমি তো কিছু মেলাতে পারছি না। বরঞ্চ এখন আমাদের থেকে কেউ চাঁদা নেয় না, ওইভাবে চাঁদা চাওয়ার কথা কেউ বলতে পারে না। এখন যে বর্তমান গভর্নমেন্ট আছে তাদের কেউ গিয়ে আমাদের কাছে এইভাবে বলে না। এটা তো আমরা তো দেখছি। বুঝতে পারছি। অনেকটা সময় দিলেন ডক্টর মজুমদার, অনেক ধন্যবাদ। আগামী দিনে আপনার থেকে আমরা আরো জানতে চাইবো এবং আমরা আশা করবো এই যে ভুয়ো তারিখের চিঠি আপনাকে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, সাসপেনশনে থ্রেট করা হয়েছে, এই থ্রেট কালচারের বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আর নির্ভীক উত্তর সবসময় সত্যের পথে থাকে, সত্য কথা বলে। কি বললেন ডাক্তারবাবু? ইনি কে? ইনি তৃণমূলের কোনো এমএলএ, তৃণমূলের এমপি, কাউন্সিলর? আজকের দিনে হঠাৎ করে যারা বিরাট বড় সমাজপন্থী হয়ে উঠেছে তারা এক কথায় বলে দেবে জয়া মজুমদার হচ্ছে চটি চাটা। কদিন আগে বলেছে সিবিআই চটি চাটা, তার আগে বলেছে সুপ্রিম কোর্ট চটি চাটা, চিফ জাস্টিসের বিষয়েও তাই বলেছে। তারপর বললো এইমস চটি চাটা, তার আগে বললো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি চটি চাটা। এই কয়েকদিনের মধ্যেই দেখবেন বলবেন এবিপি আনন্দ চটি চাটা। দেখে নেবেন, আমার কথাটা মিলিয়ে নেবে। তা জয়া মজুমদারকে চটি চাটা তারা বলবে, কিন্তু আমি বলছি বাস্তবে সিপিএম এর লালাল্যান্ডে না, সিপিএম এর সেই লালাল্যান্ড যেখানে সুশান্ত ঘোষ নারী কল্যাণটা সামলান, সেখানে নয়। আমি বলছি বাস্তবের মাটিতে। জয়া মজুমদার কে? উনি ডক্টর জয়া মজুমদার, একজন ডাক্তার। 5-এর ঘরে তার বয়স, পড়াশোনা করেছেন, কাজকর্ম করেছেন, বাম জমানায় শুরু, আজ বর্তমান তৃণমূল জমানায় 13-14 বছর উনি কাজ করছেন এখন অবধি। জয়া মজুমদার একটা কথা মোটা মোটা অক্ষরে বললেন, এই মহিলা ডাক্তার একটা কথা মোটা মোটা অক্ষরে বললেন, কি যে আগে আমাদের মাইনে হতো ক্যাশে, তখন দাদারা এসে দাঁড়িয়ে থাকতো, তখন বলতে বাম জমানায় তারা এসে দাঁড়িয়ে থাকতো এবং এটার জন্য অত হাজার, সেটার জন্য তত হাজার। মনে রাখবেন, তৎকালীন সময় যখন ক্যাশে মাইনে হতো সেই সময় অত হাজার তত হাজার, তত শো অত শো না, কিন্তু সেইটা নেওয়ার জন্য দাদারা, কোটানকোট দাদারা দাঁড়িয়ে থাকতো। পাশাপাশি উনি বললেন বর্তমান সরকারের তরফে কেউ তো আমাদেরকে এরকম চাঁদার জন্য জুলুমবাজি করে না, বরঞ্চ এখানে আমাদেরকে এরকম কেউ কিছু বললে তাতে প্রোটেকশন দেওয়া হয়, যেন সেরকম কেউ আমাদের কাছে চাইতে না পারে কিছু। একজন ডাক্তার, একজন মহিলা ডাক্তারের বয়ান শুনলেন আপনারা? মানে শুধু সিপিএম এর 5টা ডাক্তাররা মেধাবী আর ডক্টর জয়া মজুমদাররা কি টুকে পাস করেছেন? এই ডক্টর জয়া মজুমদারের হাত দিয়ে প্রত্যেক দিন কতজন পেশেন্ট নতুন করে বাঁচতে পারেন, বাঁচতে শেখেন। আমরা এখানে ডক্টর জয়া মজুমদারের বিজ্ঞাপন করার জন্য বসে নেই, তাই বলছি না যে উনি কতদিন মাসে ফ্রি ট্রিটমেন্ট দেন
বলছি না, কিন্তু সিপিএম এর ডাক্তার ডাক্তার, আর আসল মানুষের মতো ডাক্তারের মতো ডাক্তাররা সব টুকে পাস করা ডাক্তার। এটা তো সম্ভব না। একজন ডাক্তার, একজন মহিলা ডাক্তারের মুখ থেকে শুনলেন। আমি বলছি এই জুনিয়র ডাক্তারদের কার্য ধারাটা একটু বুঝুন। প্রথমে ওরা বলল ওরা কিচ্ছু জানে না, সবটা ওদেরকে অন্ধকারে রেখে করা হয়েছে, বাংলার প্রশাসন, বাংলার মুখ্যমন্ত্রী খুব খারাপ। এটা হচ্ছে ওদের প্রথম বক্তব্য। তারপর কি হল? তারপরে পোস্টমর্টেমের উইটনেসের কাগজ বেরোলো, যেখানে দেখা গেল এই জুনিয়র ডাক্তারদের মধ্যে প্রতিবাদী বিপ্লবী কি বিনয় বাদল দীনেশ বানিয়েছে দেবাশিস হালদার, অনিকেত মাহাতো আর কিঞ্জল নন্দকে। বিনয় বাদল দীনেশের কাছে আমি করজোরে ক্ষমা চাই, দুঃখ প্রকাশ করি এই জানোয়ারদের সঙ্গে ওদের তুলনা হচ্ছে বলে। প্রথমে জুনিয়র ডাক্তাররা বললো এরা কিচ্ছু জানে না, পোস্টমর্টেম কখন হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে। তারপরে উইটনেসের কাগজ বেরোলো, যেখানে দেখালো এদের মধ্যেই লোকজন সই করে বসে আছে এবং আরজি করে যত রাতি হোক করতে হবে পোস্টমর্টেম, এই আবেদনও তারাই করেছিল এবং তার মধ্যে নির্যাতিতার বাবারও সই ছিল। আমি নাম বলছি না কারণ। তারপরে কি বলল জুনিয়র ডাক্তাররা? বললো হ্যাঁ উইটনেস ছিলাম, কি হয়েছে জানি না। এই তুই কি হয়েছে জানিস না, তাই তুই ডাক্তার হলি কেন রে? এই কি প্রবলেম? তুমি বোঝো না কিছু? তুমি ডাক্তার, তুমি সই করছো, তুমি বোঝো না যে অটোপসি ঠিক হলো না ভুল হলো গরমিল হলো? সব বসে বসে দেখেছো? কি করছিলে ওখানে? কি করছিলে? মীনাক্ষী আর দীপশিতার সঙ্গে চ্যাট করছিলে? পাজির পাজারা। তারপর বলছে এই ওই ঘরটা কেন ভাঙা হচ্ছিল আমি জানি না, খুব দুষ্টু বাংলার প্রশাসন, খুব দুষ্টু, ওই ঘর ভেঙে প্রমাণ লোপাট করছে। তারপরে কি নথি বেরোলো? যে প্যানেল সই করে আবেদন করেছিল এইসব ভাঙচুর করে নতুন করে রিকনস্ট্রাকশন করা, সেই প্যানেলের মধ্যে একাধিক জুনিয়র ডাক্তার। অপদার্থগুলো কি বলল? বলছে না আমরা প্রমাণ লোপাট তো করতে বলিনি, আমরা ভাঙচুর তো করতে বলেছি। আয় জানোয়ার, তোরা মিডিয়ায় কি বলেছিস? তোরা বলেছিস ভেঙে চুরে প্রমাণ লোপাট হচ্ছে। এক মুখে কয় কথা? বাবা মা শিখিয়েছে এগুলো? বাবা মা শিখিয়েছে এগুলো? বাড়িতে মিডিয়া গেলে তো বাবা মা খালি খালি কৌটো দেখাচ্ছে, বলছে অভাবের সংসার। শিখিয়েছে তারা? তারা এরকম মিথ্যেবাদী হতে পারে দেখে তো মনে হয় না, মানে দেখে অ্যাটলিস্ট মনে হয় না, কিন্তু তোদের কার্যকলাপে সেটা মনে হচ্ছে যে ছোটবেলা থেকে মিথ্যাচার আর চিটিংবাজি শিখে বড় হয়েছিস। তারপর কি বলছে? ওখানে সন্দীপ ঘোষ আর টালার অপসারিত ওসি গিয়ে প্রমাণ লোপাট করেছে। এই জানোয়ারগুলোর মধ্যে 10-15 জন ওখানে দাঁড়িয়েছিল, জিডি এন্ট্রিতে দেখা যাচ্ছে। কি করেছিস তোরা ওখানে গিয়ে? উত্তর দে, দে উত্তর। বলতে বলতে কথায় কথায় বলবে থ্রেট কালচার। আসলে বাংলার মানুষ দেখুন তো, আপনাদের চোখের সামনে প্রকট হয়ে যাচ্ছে থ্রেট কালচার কাকে বলে। এই যে ডক্টর জয়া মজুমদারকে 25 তারিখের ভুয়ো ডেট দিয়ে 30 তারিখে চিঠি লিখে 30 তারিখে রাত্রিবেলায় পোস্ট করে 1 তারিখে পাঠিয়ে বলছে 2 তারিখের মধ্যে উত্তর চাই, নয়তো তোমাকে দেখে নেব। থ্রেট কালচার নয়? হলদিবাড়িতে ডক্টর সৌত্রিক রায়ের চেম্বার বন্ধ করে দিয়েছে, চেম্বারের মালিককে বলছে চেম্বার খুলতে দিলে তোমার বাড়িতে আগুন দেবো। থ্রেট কালচার নয়? কথায় কথায় জুনিয়র ডাক্তাররা বলছে সরকারকে এই করতে হবে, স্বাস্থ্য দপ্তরকে সেই করতে হবে, মুখ্যমন্ত্রীকে ওই করতে হবে, না হলে আমরা কর্মবিরতিতে যাব, বাংলার মানুষ মারবো। থ্রেট কালচার নয়? লাইভ স্ট্রিমিং লাগবে, নাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো না। থ্রেট কালচার নয়? অমুক করতে হবে, নাহলে বাংলা স্তব্ধ করে দেবো, বাংলার মানুষের ট্রিটমেন্ট করবো না। থ্রেট কালচার নয়? দেখবেন ভাওতাবাজির যে কোনো মাল বিক্রি করার জন্য কিছু এন্ডোর্সার লাগে, এন্ডোর্সমেন্ট করার জন্য যারা বিজ্ঞাপন লাগে। এই ভাওতাবাজি মাল, এই আন্দোলনের নামে যে ভাওতাবাজি মাল খাওয়ানো হচ্ছে মিডিয়ার দ্বারা, এটাকে এন্ডোর্স করছে কিছু রূপলি পর্দার মুখ। তাতে কিছু মানুষ সম্মোহিত হয়ে যাচ্ছে, বলছে ঈশ্বরের রূপ, ওদের জন্য সকালবেলা একটু কচুরি তরকারি করে আনলাম। তোর ঈশ্বর
11 দিনের অনশনে যদি বসতো মানতাম। 11 দিনে 25 লক্ষ টাকার খাবার খেয়েছে আর 30টা প্রাণ কেড়ে নিয়েছে এই বাংলার, তার মধ্যে 6 বছরের বাচ্চাও আছে। ভগবান, থ্রেট কালচার নয়? কালকে রাত্রিবেলায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলার প্রশাসনকে, বাংলার সরকারকে, থ্রেট কালচার নয়? দুর্গাপুজো স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, থ্রেট কালচার নয়? নারায়ণ ব্যানার্জিরা বলছে কাঁচি নিয়ে প্যান্ডেলে যাবে, থ্রেট কালচার নয়? বলছে প্রশাসন আমাদের কথা না শুনলে আমরা প্রশাসনের কথা শুনবো না, থ্রেট কালচার নয়? হঠাৎ করে পেয়েছো না তোমরা থ্রেট কালচার? আপনাদেরকে বলি, স্বাস্থ্য ভবনটা হচ্ছে এক বাটি মধু। ওই মধু খাওয়ার জন্য ছটপট 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 বলছে উত্তরবঙ্গ লবি। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বুঝি না, অবিভক্ত একটাই বাংলা। এরা কেন উত্তরবঙ্গ লবি বলছে? মুখে বলছে উত্তরবঙ্গ লবি, কিন্তু ভাতে মারছে উত্তরবঙ্গ থেকে শুরু করে মেদিনীপুর পর্যন্ত। দেখেছেন তো আপনারা? সিবিআই কাকে গ্রেপ্তার করছে সেটা বড় কথা নয়। কেন বড় কথা নয়? মদন মিত্র 23 মাস, তারপর ববি হাকিম, অনুব্রত মণ্ডল 22 মাস, তার মাঝখানে মানিক ভট্টাচার্য, শঙ্কর আড্ড। সিবিআই এর ট্র্যাক রেকর্ড তো অসাধারণ। ওই মদন মিত্রর নাম বললাম, ওনার ভাষাতেই বলতে হয়, লাভলি ট্র্যাক রেকর্ড, লাভলি। তাহলে সেই সিবিআই আজকে কাকে অ্যারেস্ট করেছে বা করেনি সেটা কারো ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে না। কিন্তু আমি বলছি ক্যারেক্টার সার্টিফিকেট তো এই জুনিয়র ডাক্তারদের পাচ্ছি আমরা। স্পষ্ট এনআইএ রিপোর্ট তো বলছে মাও অ্যাক্টিভ হয়েছে। এনআইএ রিপোর্ট তো বলছে চীন এবং পাকিস্তানের মদতে মোটা অঙ্কের টাকার খেলা হচ্ছে। এই থ্রেট কালচার, এই উত্তরবঙ্গ লবি, এই বিরূপাক্ষ খারাপ, এই অভিক দে খারাপ, এই জয়া মজুমদার চোর, এই কথাগুলোর মধ্যে দিয়ে আসলে কিছু ডাক্তারবাবু তাদের বাবাদের হয়ে ক্ষমতা দখলের নোংরা রাজনীতিতে নেমেছে। থ্রেট কালচার নয়। ডাক্তারদেরকে এরা বুঝিয়ে দিচ্ছে আমাদের সুরে সুর মেলাও, না হলে তোমায় ভাতে মারবো, হাতে মারবো, পাতে মারবো। থ্রেট কালচার নয়। বাংলা এত অসহায় আমি তো ভাবতেই পারছি না। বাঙালির বাড়িতে দরজায় ঢেঁসা থাকে। কিছু ডাক্তারবাবুকে দেখে বুঝতে পারছি ওই ঢেঁসাটা এবার হাতে নেওয়ার পালা এসেছে। মোটা মোটা অক্ষরে বললাম, যার যেখানে গিয়ে কাদার এফআইআর মামলা যা করার যা কর, যা কর। আমার নাম অনিন্দ চৌধুরী, যা কর। আমার বাংলার স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে 30, 35, 40 জনকে হত্যা করে, কোন পুলিশের চোখ কেড়ে নিয়ে, কোন পুলিশের হাত ভেঙে দিয়ে, মাথা ফাটিয়ে দিয়ে, আর কতটা জঙ্গি কার্যকলাপ হওয়ার পরে ভদ্রলোকের সমাজ বুঝতে পারবে এটা থ্রেট কালচার নয়। অনেকে বলে প্রশাসন কেন মারছে না? প্রশাসন মারলে আব্বুলিশ আব্বুলিশ বলতে বলতে যারা নিজেদের গায়ের জামাই নিজেরা ছিঁড়ে রাস্তায় শুয়ে আন্দোলন করে, তখন পরিস্থিতি আরো খারাপ হবে। বাংলার প্রশাসন অত নিচে নামবে না। বাংলার প্রশাসন এদেরকে সহ্য করছে, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে কিন্তু অ্যাকশন নেওয়া হোক। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, পুজোর মুখে আমরা ডান্ডার বাড়ি মারব না। বলা যায় না দশমীর পরে, কালী পুজোর আগে
বেধড়ক বাজি ফাটলো হয়তো। ওখানে বাজি ফাটছে, এখানে কারো পিঠ ফাটছে। এটা থ্রেট কালচার নয়, এটা হচ্ছে নিউটনস থার্ড ল। বুঝলি মাথা মোটা ডাক্তার, বুঝলি? শোনো ভাই, সব পরীক্ষায় সব পড়াশোনায় টুকলি হয়, ঠিক আছে? ডাক্তার অবশ্যই মেধাবী, ডাক্তার অবশ্যই মহান, প্যান 40 লেখার জন্য মেধাবী হতে হয় না, ওটা আমিও বলে দিতে পারি। ভ্যাসোগ্রেন লেখার জন্য মেধাবী হতে হয় না। তোরা তো এগুলো লিখেই ফরেন টিপে যাস না। তারপরে আপনি টেস্ট করে এনেছেন, চলবে না, অমুক জায়গা থেকে টেস্ট করে আনতে হবে। কেন রে? অমুক জায়গায় অন্য মেশিন আছে, ওই মেশিনের ওপর তোর মালিকের ছবি ছাপানো আছে। এটাও থ্রেট কালচার, এই ডাক্তারদের আবিষ্কার করা। ডাক্তাররা বুঝতে পারছে না, ডাক্তাররা বুঝতে পারছে না এদের নোংরামিটা মানুষ এমনভাবে ধরে ফেলেছে। এরপরে পট করে এসব প্যান 40 ভ্যাসোগ্রেনের মাঝখানে চড়াস করে 70,000-এর প্যাকেজ ঢুকিয়ে দিলে সেই ভিডিও পেশেন্টের পকেটের ক্যামেরা থেকে যদি হয়ে যায়, এই চিটিং নাড়ুর মতো অবস্থা হবে। পোস্ট করবে, ডিলিট করবে, পোস্ট করবে, ও ধনেপাতা বাটা হয়ে গেছে। আমি বলছি ডক্টর জয়া মজুমদারদের সঙ্গে যে চিটিংবাজিটা করছে তারাও কিছু ডাক্তার। আমি বাংলার প্রশাসনকে, স্বাস্থ্য দপ্তরকে বলছি, এদের পেছনে কারা, এইটা বার করা হোক। এরা স্পষ্ট বার্তা দিচ্ছে যে অমুকে কেন টাকা খাবে, আমারও টাকা চাই। এই জন্যই থ্রেট কালচার আর উত্তরবঙ্গ লবি নিয়ে এত বকবক বকবক বকবক। কখন বলছে সুদীপ্ত রায় খারাপ, কখন বলছে ডক্টর সুশান্ত রায় খারাপ, কখনো বলছে শান্তনু সেন খারাপ, কখনো বলছে নির্মল মাঝি খারাপ। আমি বলছি এদের মধ্যেই হয়তো কেউ খারাপ, আবার না, কেউ নাও খারাপ হতে পারে। আমি বলছি বাংলার প্রশাসন কিন্তু সবটা জানেন প্রায়। একটু শুধু বের করুন, এই যে আইএমএ কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ ভুয়ো চিঠি দিচ্ছে, বা করেয়া থানার অন্তর্গত এলাকায় আইএমএ এর মিটিংয়ে মারধর করে দেওয়া হচ্ছে ডাক্তারদের, এর পেছনে কারা? এইটুকু বার করুন, কোমরে একটা দড়ি দিন, টানতে টানতে নিয়ে চলে যান, খেলা ওখানেই শেষ হয়ে যাবে। এই চিটিং নাড়ু ফারুকে ওর নির্ভীক উত্তর বুঝে নেবে, ওটা নিয়ে আপনার চিন্তা নেই। আমি প্রশাসনকে বলছি, সার্বিকভাবে ডাক্তারদেরকে হাতে ভাতে পাতে মারার চেষ্টা যারা করছে, সেই মাথাগুলোকে আপনারা শুধু ধরে নিন। জাস্ট সেই, বলা যায় না, আপনাদের পূর্ব পরিচিত লোকও পেতে পারেন সেই মাথাদের মধ্যে, ধরে নিন। আমি বলছি মানুষ আশীর্বাদ করবে, ধরে নিন। মানুষের হৃদয়ে আজকে যদি আপনাদের জায়গা 100 স্কোয়ার ফিট হয়ে থাকে, তাহলে ওটা 1000 স্কোয়ার ফিট হয়ে যাবে, ধরে নিন। ইন্ধনের রাজনীতিতে কেউ যেন হাত পাকাতে না পারে। সিপিএম এর একটাই অস্ত্র, ইন্ধনের রাজনীতি। ওরা কিন্তু কাঁধে বন্দুক রাখার সময় দেখে না কাঁধটা কার, কাঁধটা সিপিএম এর, বিজেপির, নাকি কোনো তৃণমূলেরই, মাথায় রাখবেন। এবং যারা সরকারের শুভাকাঙ্ক্ষী ডাক্তারবাবুরা আছেন, ডক্টর শান্তনু সেন সহ, তাদের সবার কাছে আমার অনুরোধ, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, ডক্টর শশী পাজা, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা একটু খবর নিন। আপনাদেরই ট্রেডের মানুষদেরকে থ্রেটেন করছে, আপনাদেরই ট্রেডের কিছু মানুষ যারা থ্রেটেন্ড হচ্ছে, যারা থ্রেট কালচারের শিকার হচ্ছে, তাদের প্রথম পাশে আপনারা দাঁড়ান। আপনারা তাদেরকে সরকারের কাছে অবধি নিয়ে আসুন। এই সমাজটাকে এরকম তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেবেন না, এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়তে দেবেন না। আপনাদের উপর আমাদের অনেক আস্থা আছে। কথা বড় কঠিন জিনিস। নির্ভীক উত্তর আজকে আবার আপনাদেরকে কয়েকটা কথা বলল, কয়েকটা সূত্র দিল। সেই সূত্র শুনে কারোর কারোর মূত্র বিসর্জন হয়ে গেল, আরো হবে ভবিষ্যৎ দিনে। নির্ভীক উত্তরের তরফে আপনাদেরকে একটাই কথা বলা, দুর্গাপুজো আসবে, উৎসবেই আছি,
কিন্তু উৎসবেও আমরা অন ডিউটি। আমি বলছি নির্ভীক উত্তর, দুর্গাপুজোর আগে, অলরেডি আজকে তৃতীয়া, বাঙালি তো মোটামুটি সপ্তমী, পঞ্চমী, ষষ্ঠীটাকে বলে দুর্গাপুজো, ষষ্ঠী থেকে দুর্গাপুজো, ষষ্ঠীর আগে পর্যন্ত নির্ভীক উত্তর আবার আসবে, বলা যায় না অষ্টমী নবমীতেও চলে আসতে পারি। নির্ভীক উত্তর ইজ অন ডিউটি। আমাদের চোখ কিন্তু চতুর্দিকে ঘুরছে, কারোর অফিসে, কারোর বাড়িতে, চতুর্দিকে। সাবধান। বাংলার মানুষকে অনুরোধ, থ্রেড কালচারের ধারক বাহক সিপিএম, এই ধারক বাহক সিপিএম এর পিঠের চামড়াটা দিয়ে ঢাক বাজানোর ব্যবস্থা করুন। অনেক সহ্য করেছেন সিপিএম, ডাক্তার সব সহ্য করে নেব, সিপিএম কে কোনো সহ্য নয়। যারা মানুষের বাড়িতে সাদা থান পাঠাতো আর মাকে ছেলের রক্তমাখা ভাত খাওয়াতো, তাদেরকে কোনো রেয়াত নয়। যেখানে দেখবেন সেখানে দিন। ওই লাল সালু স্টল যেখানে দেখবেন একদম ডাইরেক্ট গিয়ে চেপে ধরুন, এই তোরা না উৎসবে ছিলি না, চল এখান দিয়ে, একদম বলুন। আমি বলছি, হেড স্পিচ তো দিয়েছি। সিপিএম কে হেড করা মানে বাংলাকে লাভ করা। আমি বাংলার জন্য লাভ স্পিচ দিচ্ছি, এটা ছড়িয়ে দিন চারিদিকে নির্ভীক উত্তর থেকে। আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ডক্টর জয়া মজুমদারদের মতো যে সমস্ত ডাক্তারদের পিছনে কিছু ডাক্তার লাগার চেষ্টা করছে, তারা মনে রাখবেন মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে নির্ভীক উত্তর। আর কিভাবে মাও অ্যাক্টিভ হচ্ছে, এনআইএ আর কি কি খুঁজে পাচ্ছে, আর কি কি নতুন নথি প্রকাশ, আমার পার্সোনাল ওয়ালটা, অনিন্দ্য চৌধুরীর ওয়ালটা, ফেসবুক প্রোফাইলটা একটু খেয়াল রাখবেন, নির্ভীক উত্তরটা খেয়াল রাখবেন, হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবেন 8584040656। জবাব দিন সশব্দে। থ্রেড কালচার দেখলেই চিটিং নাড়ু, একটু কথা বলেছি ধনেপাতা বাটা হয়ে গেছে, মাথায় রাখবেন। চিটিং নাড়ু স্যাম্পেলটা মনে রাখবেন। বেশি থ্রেড করতে এলে সরাসরি তার খুঁতটাকে তাকে দেখিয়ে দিন, চুপচাপ সুরসুর করে বেরিয়ে যাবে। শেয়ার করবেন এপিসোডটা, নাও বা করলেন বক্তব্যগুলো। ধন্যবাদ।